যে একটা থেরাপিউটিক রেসপন্স দিতে পারে, সেই সিদ্ধান্ত আমরা সাধারণত ইন ভিট্রো টেস্টের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি। সেল লাইন অথবা কম্পিউটার সিমুলেশন। তখন যদি মনে হয় যে দিস মাইট বি এ গুড ক্যান্ডিডেট, দেন ১ম এ কিন্তু আমরা যাই হলো টক্সিকোলজিক্যাল স্টাডি। এবং টক্সিকোলজিক্যাল স্টাডিতে যদি দেখা যায় যে না, একটা কনভিনসিং রেজাল্ট পাওয়া যাচ্ছে, টক্সিসিটি ঠিক আগের মতো না, মানে কম, তার চেয়ে রেসপন্সটাই বেশি। রেসপন্স মিন ফার্মাকোলজিক্যাল বেনিফিট গুলোই বেশি। তাহলে কিন্তু পরবর্তী অ্যানিমাল স্টাডি থেকে তো অ্যানিমাল স্টাডি নিয়ে টেক্সটের চেয়ে সরাসরি চলে যায়। যে আমরা না হয় বুঝলাম যে অ্যানিমাল স্টাডিটা খুব দরকার। বাট অ্যানিমেলের অ্যানিমেল এগুলোকে কিভাবে দেখে অথবা তাদের জন্য কি ডিস্ট্রেসিং বিষয় ঘটনা ঘটতে পারে সেগুলো আমাদের জানা প্রয়োজন। জানলে আমরা আরো বেশি কম্প্যাশন নিয়ে কাজ করতে পারবো, কনসিডারেশন করতে পারবো যে আসলে ওদের জন্য আমরা কি ধরনের সাফারিংস গুলো করাই। যদি ১ম এ আসি যে অ্যানিমেল, যেমন যখন টক্সিসিটি স্টাডি গুলো করা হয়, তাদেরকে কেজিং করা হয় এবং তাদের রোট অফ এক্সপোজার বিভিন্ন ধরনের রোটে আমরা জোর করে ফোর্সফুলি আমরা ড্রাগ গুলো খাইয়ে দেই। যেটা অবশ্যই ওই প্রাণীকে তার জন্য একটা ইলনেস, পেইন, ডিস্ট্রেস এবং অনেক সময় তার মৃত্যুরও কারণ ঘটে। সো এগুলো হোয়াট টক্সিসিটি টেস্টিং মিনস ফর অ্যানিমাল যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা আরো দেখতে পারবো যে আমরা আরো ধরনের, যেমন কিছু অ্যানিমেলের মধ্যে নক আউট করা হয়, জেনেটিক ম্যানিপুলেশন করা হয়। তো জেনেটিক্যালি যদি ম্যানিপুলেশন করা হয়, ওই অ্যানিমেল অবশ্যই খুব ভালো ফিল করবে না। এবং অনেক সময় দেখা যায় যে অ্যানিমেলের মধ্যে আমরা ক্যান্সার ইনডিউস করি জেনেটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে, ম্যানিপুলেশনের মাধ্যমে। ক্যান্সার আরো অনেকভাবে ইনডিউস করা যায়। আমরা ২-১ টা মডেল দেখব যে, যদিও ক্যান্সার মডেল দেখব না, আমরা দেখব ডায়াবেটিক মডেল, আমরা দেখব পেইন মডেল। কারণ পড়তে গেলে না হলে অনেক লম্বা হয়ে যাবে লেকচারটা। কিন্তু ক্যান্সারও কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক কেমিক্যাল দিয়ে অ্যানিমেল মডেলে কিন্তু ক্যান্সার ডেভেলপ করা হয় এবং করার পরে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো সেখানে কিভাবে কাজ করে সেটাও দেখা হয়। কাজেই এই ধরনের যে জেনেটিক ম্যানিপুলেশন, এটা কিন্তু অ্যানিমেলের জন্য বেশ ডিস্ট্রেসিং। নকিং আউট এই শব্দটা একটু আমাদের জানা দরকার। নক আউট হলো, একটা আছে নক আউট আর একটা নক ডাউন। আমরা যারা মলিকুলার বায়োলজি নিয়ে আরো বেশি ভবিষ্যতে পড়াশোনা করব বা অলরেডি করেছি, আমরা জানি যে নক আউট মানে হলো ওখানে ওই ধরনের প্রোটিন একেবারেই থাকবে না। এটা রিসেন্টলি করা হচ্ছে নকআউট অ্যানিমাল। নকআউট অ্যানিমাল মডেলে অনেক কাজ করা হয়। কিরকম? যেমন একটা যদি বুঝিয়ে বলি, সাপোজ মনে করলাম যে আ মাইসের মধ্যে কোন একটা পার্টিকুলার প্রোটিন, এটা আমরা ওই প্রোটিনটা অনুপস্থিত করব। মানে ওই যে মাইসটা জন্মগ্রহণ করবে তার শরীরে কোন একটা রিসেপ্টর বা কোন একটা প্রোটিন বা কোন একটা ড্রাগ টার্গেট আমরা অ্যাবসেন্ট করে ফেলবো। সেটা কিভাবে সম্ভব? যেহেতু প্রোটিন, কাজে অবশ্যই তার একটা করেসপন্ডিং জিন আছে। আমরা যদি সেই জিনটাকে নক আউট করে ফেলি, অর্থাৎ কেটে ফেলি, এটাকে ম্যানিপুলেট করি, যেমন বর্তমানে CRISPR-Cas একটা পদ্ধতি আছে। তোমাদের জানার কথা, CRISPR-Cas পদ্ধতি। তো CRISPR-Cas পদ্ধতিতে কিন্তু, যার কারণে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল ২০২০ সালে। ২ জন বিজ্ঞানী, আম উনারা দুজনেই ফিমেল সায়েন্টিস্ট, খুবই নামকরা। উনারা CRISPR-Cas পদ্ধতির কারণে নোবেল প্রাইজ পান সম্ভবত ২০২০ হবে। হুম, ২০ হওয়ার কথা। তো যাই হোক, তো এই এখন সহজেই এই লাইভ অ্যানিমেলের মধ্যে নকআউট করা যাচ্ছে। ইভেন মানুষের মধ্যেও করা সম্ভব। কিন্তু মানুষ নিয়ে গবেষণা করাটা রিস্কি। অ্যানিমেলের মধ্যে নকআউট করা হচ্ছে, হিউম্যানাইজড মাইস তৈরি করা হচ্ছে। অর্থাৎ মানুষ হয়তো, ইঁদুর হয়তো তার শরীরে কোনো একটা ড্রাগ টার্গেট নাই। কারণ সে ইঁদুর। কারণ মানুষের মধ্যে সামান্য পার্থক্য আছে। আমরা চাইলে ইঁদুরের শরীরেও মানুষের জিন প্রতিস্থাপন করে হিউম্যানাইজড
মাইস বানাতে পারবো। কাজে these are the process of animal uh, the creation of the animal model. আরো করা যায় যে জিন অল্টারেশন করা যায়। একটা ট্রান্সজেনিক অ্যানিমাল যেটাকে বলা হয়। ট্রান্সজেনিক অ্যানিমাল। যে হিউম্যানাইজড মাইস যেটা বললাম, এটা একটা ট্রান্সজেনিক অ্যানিমাল। বর্তমানে প্রচুর পরিমাণে ট্রান্সজেনিক অ্যানিমাল বানানো হচ্ছে। এবং এটা কিন্তু একটা ভয়ংকর বিষয়। ট্রান্সজেনিক ক্রপস ও কিন্তু বানানো হচ্ছে। যেমন দেখা গেছে যে আ জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, অর্থাৎ আ অনেক ফলের মধ্যেও, আ একটা গাছের মধ্যেও কিন্তু এই জেনেটিক মানে ট্রান্সফরমেশন গুলো করা হচ্ছে, যেখানে যাতে আরো বেশি ফলনশীল হয়। যেমন বাংলাদেশে কি জানি বিটি বেগুন নাকি একটা বেগুনের নাম আমি শুনেছিলাম, যে বেগুনে ওখানে পোকা আক্রমণ করে না। কেন করে না? কারণ এমন একটা জিন দেওয়া হয়েছে, সেই জিন থেকে এমন একটা প্রোটিন তৈরি হয় যেটা পোকামাকড় পছন্দ করে না। কিন্তু এগুলো কিন্তু হেলথ কনসার্ন আছে। ভবিষ্যতে কিন্তু আমাদের আসলে ভাবার দরকার আছে যে আসলে জেনেটিক্যালি মডিফাই করে আমরা যে খাবার তৈরি করতেছি এটা কতটুকু নিরাপদ। আমি ওই জায়গায় ওই আলোচনায় যাচ্ছি না। তো আমরা অ্যানিমাল মডেল নিয়ে আলোচনা করি। যে অনেক সময় গবেষণার জন্য অ্যানিমালকে অনেক ধরনের উন্ড, বার্ন অথবা ইনজুরির সম্মুখীন হতে হয়। খুব কমন একটা বিষয় আছে, যেমন আ এয়ার নচিং করা হয় ইয়ের মধ্যে, বিভিন্ন ধরনের বড় ধরনের ফার্ম যেগুলো আছে। এটাও কিন্তু এক ধরনের অ্যানিমাল এর জন্য এক ধরনের টক্সিসিটি। উম তারা কিন্তু এটা খুব কমফোর্ট ফিল করে না। অনেক সময় ফোর্সফুল সুইমিং করানো হয়। আ তারপরে হলো মাস্ক পরিয়ে রাখা হয়। যেমন আমরা যখন গবেষণা করি মাইস নিয়ে, কয়েক ঘন্টা ওদেরকে না খাইয়ে রাখি। হ্যাঁ? এবং পরবর্তীতে এক্সপেরিমেন্ট গুলো করা হয়। অনেক সময় তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং আবার একসময় তাদেরকে মেরেও ফেলা হয়। কিলিং করে তার মা নানা ধরনের অর্গানের কি ধরনের ড্যামেজ হয়েছে সেগুলো দেখা হয়। সো these are the আ মানে কি বলা যায় যে আ তোমার খুব ডিস্ট্রেসিং মোমেন্ট ফর দ্যা অ্যানিমাল ইন দ্যা টক্সিসিটি স্টাডি। তো আমরা জানি, বুঝতেছি যে অ্যানিমাল খুব একটা আনন্দ অনুভব করতেছে না। তাহলে আমরা কেন এই অ্যানিমাল মডেল গুলো ব্যবহার করতেছি? তো যেহেতু পড়তে হচ্ছে, আমরা কয়েকটা পয়েন্ট এটাও শিখব যে হোয়াট ইস দ্য জাস্টিফিকেশন অফ ইউজিং অ্যানিমাল মডেলস। জাস্টিফিকেশন আমরা অলরেডি বুঝতেই পারছি যে আমরা সরাসরি হিউম্যান বডিতে যেতে পারব না। এটা এথিক্যাল বিষয় আছে, রিস্ক আছে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের একটা প্রাণীর দেহ প্রয়োজন, যেখানে আমরা আগে ডোজ নির্ধারণ করার জন্য অথবা টক্সিসিটি প্রাথমিক ধারণা পাওয়ার জন্য আমরা কিন্তু অ্যানিমাল মডেল ব্যবহার করি। তো উদ্দেশ্যটা হলো, ১ম কথা হলো যে একেবারে ১ম পয়েন্টে যদি আসি, ইথিক্যাল এবং প্র্যাকটিক্যাল ফিজিবিলিটি। ইথিক্যাল কথাটা কেন আসছে? কারণ হলো যে আমরা যখন ড্রাগ মার্কেটে দেই, তাহলে অবশ্যই সেগুলো নৈতিকভাবে কতটুকু সমর্থনযোগ্য, ইথিক্যালি পারমিসিবল কিনা, এবং ইথিক্যাল যে বডি গুলো আছে, এটা হলো রেগুলেটরি অথরিটি, তারা এগুলোকে দেখভাল করেন এবং আম আ আ সেই বিষয়টার একটা রিকোয়ারমেন্ট হলো যে অ্যানিমাল মডেল ব্যবহার করতে হবে বিফোর ডাইরেক্ট হিউম্যান এক্সপেরিমেন্টেশন। আরেকটা হলো ডিজিজ মডেলিং। আমরা সহজেই আ অ্যানিমাল গুলোকে ব্যবহার করে জেনেটিক মিউটেশন অথবা কোন ধরনের কেমিক্যাল ইন্ডাকশন করে, স্টারভেশন করে অথবা আ ফিডিং করে অথবা পয়জনিং করে, যেভাবে হোক অ্যানিমেলের বডিটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডিজিজের মডেল বানাতে পারি। হ্যাঁ, এগুলো আমার মনে হয় তোমরা জানো। যেমন পেইন মডেল বানানো, হাইপারটেনসিভ র‍্যাট, অর্থাৎ র‍্যাট স্বাভাবিক ছিল কিন্তু আমরা হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে কাজ করব। তাহলে তার শরীরে কিন্তু হাইপারটেনশন জেনারেট করা হয়। তারপর হলো পেইন তৈরি করা হয়। যে কোনো একটা ড্রাগ পেইন কমাতে পারে কিনা। ডায়াবেটিক মডেল বানানো হয়। অর্থাৎ র‍্যাটের মধ্যে বা মাইসের মধ্যে তার সুগার লেভেল বেড়ে গেছে, তার বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে এবং তখন ওই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো কাজ করে কিনা। কাজেই খুব সহজেই ডিজিজ মডেলিং করা যায়। লিমিটেশন আছে কিন্তু। পরে আমরা দেখব যে হোয়াট আর দ্যা লিমিটেশন। আসলে কন্ট্রোল এনভায়রনমেন্ট। আমরা একেবারেই ভ্যারিয়েবলস গুলো খুব কন্ট্রোল করতে পারি। যেমন আ স্ট্রেইন যে ডিফারেন্স যাতে না হয়। যে আমরা যে ধরনের, যেমন সুইস অ্যালবিনো মাইসের কথা আমরা অনেক সময় বলি, গবেষণায় ব্যবহৃত হয়। কাজেই এটা অ্যালবিনো মাইসের সাথে অন্য কোনো মাইসের যেন কন্টামিনেশন না হয়। ব্রিডিং টা যেন একই রকম হয়। জেনেটিক ব্যাকগ্রাউন্ড টা যেন একই রকম হয়। এটা করা সম্ভব।
কারণ অ্যানিমেল নিয়ে আমরা যদি কাজ করি সেটা তাদেরকে আইসোলেশন করা যায়, তাদেরকে পৃথকভাবে রাখা যায় এবং তাদের এনভায়রনমেন্টও কন্ট্রোল করা যায়। আরেকটা জিনিস হলো যে তার আন্ডারস্ট্যান্ডিং বায়োলজি অ্যান্ড ডিজিজ। অনেক সময় হয় কি যে আমরা সবসময় যে ডিজিজ নিয়ে কাজ করি তা না। যে কোন একটা ফিজিওলজিক্যাল প্রসেস কিভাবে হচ্ছে? জ্ঞান সৃষ্টির জন্য, বায়োলজিক্যাল প্রসেসটাকে জানার জন্য, মলিকুলার বায়োলজি জানার জন্য বা এখানে জিনগত কোনো বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কিনা, এই ধরনের জ্ঞান তৈরির জন্যও কিন্তু অনেক সময় আমাদের অ্যানিমেলের প্রয়োজন হয়। টেস্টিং ট্রিটমেন্ট, হ্যাঁ, অবশ্যই ডেফিনিটলি আমরা যেকোনো ড্রাগ মার্কেটে দিতে গেলে ক্লিনিক্যাল ট্রায়াল দিতে গেলে অবশ্যই তার প্রিক্লিনিক্যাল টেস্টিং করতে হবে। এবং প্রিক্লিনিক্যাল টেস্টিংটা হলো অ্যানিমাল মডেলে হয়। তারপরে অনেক সময় হয় জেনেটিক ম্যানিপুলেশন এর প্রয়োজন হয় অ্যানিমাল মডেলের জন্য। আরেকটা হলো যে কমপ্লেক্স সিস্টেম মডেলিং। কারণ অ্যানিমাল তো একটা কমপ্লেক্স সিস্টেম। আমরা যদি ইন ভিট্রো ল্যাবরেটরিতে একটা টেস্ট করি, যেমন আমরা অনেক সময় কিন্তু ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন, ডিসোলিউশন টেস্টের জন্য আমরা কিন্তু গ্যাস্ট্রিক জুস আর্টিফিশিয়ালি বানাই। কিন্তু আর্টিফিশিয়ালি বানালেও হয়তো কাছাকাছি রেজাল্ট দিবে। কিন্তু আমাদের দরকার হলো একেবারে লাইভ আ সিস্টেম, যেটা হলো অনেক কমপ্লেক্স। ওই এম এ আমরা ল্যাবের মধ্যে যেটা করতেছি ওটা কিন্তু অত কমপ্লেক্স না। কিন্তু অ্যানিমাল বডি কিন্তু আসলে কমপ্লেক্স। আর আমরা জানি যে আমাদের কোষের ভেতরে নানা ধরনের সিগন্যালিং পাথওয়ে আছে। কাজেই আমরা কোন একটা কমপ্লেক্স মডেলিং যদি করতে চাই তাহলে আমাদের অ্যানিমাল লাগবে। লাইফ সাইকেল স্টাডিজ, আমরা মানুষ নিয়ে কাজ করতে গেলে অনেকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু অনেক শর্টার লাইফ স্প্যান আছে। এরকম অ্যানিমেল আছে যারা হয়তো বছরে কয়েকবার বাচ্চা দিচ্ছে। অথবা কোনো অ্যানিমেল আছে যে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকে আবার মারা যাচ্ছে। কাজে পুরো লাইফ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে দেখা যায় যে খুব সহজেই করা যায় অ্যানিমেল মডেল নিয়ে। ট্রান্সলেশনাল ভ্যালু ডেফিনিটলি, কারণ আমি এর আগেও বলেছিলাম যে মানুষের সাথে কিন্তু অন্যান্য প্রাণীর অনেক সাদৃশ্যতা আছে। যেমন প্রায় 90% মিল আছে ইঁদুরের সাথে। জেনেটিক অ্যা আ মিল আছে। তার মানে হলো জিনগত মিল যদি থাকে, তার মানে আমাদের শরীরে যত প্রোটিন হয়, তার ৯০ ভাগ প্রোটিন মাইসের শরীরেও আছে। হয়তো সামান্য ডিফারেন্স আছে। তাদের হয়তো ফাংশন এর একটু সামান্য তারতম্য থাকতে পারে। বাট আমরা সহজেই কিন্তু ওই মাইস ব্যবহার করে we can interpret the result যে what might happen inside the human body. কাজে এটা একটা ট্রান্সলেশনাল ভ্যালু আছে। ভেটেরিনারি বেনিফিটও আছে। কারণ আ মানুষকে মানুষের ড্রাগ আবিষ্কারের সময় যখন অ্যানিমেল ব্যবহার করা হয়, তখন দেখা যায় কি অধিকাংশ অ্যানিমেলের চিকিৎসাতেও এই ড্রাগ গুলো ব্যবহার করা যায়। হ্যাঁ, আলাদাভাবে প্রয়োজন হয় না। কারণ ও ও যত ভেটেরিনারি ড্রাগ আছে দেখা গেছে যে যখন ওই অ্যানিমেলের মধ্যে এই ড্রাগ গুলো ব্যবহার করা হচ্ছিল, তখন দেখা গেছে যে না এই অ্যানিমেলটাও যদি অসুস্থ হয় তাহলে তাকে বাঁচানো সম্ভব। তো আমরা সহজেই কিন্তু এখন আমরা অনেক অ্যানিমেল, পেট অ্যানিমেল আমরা কিন্তু এখন পালি। এবং তাদেরকে চিকিৎসার জন্য যে ড্রাগ গুলো দেওয়া হয়, অ্যা বেসিক্যালি those are originated during the preclinical trial. তার লিমিটেশন কি? আমরা তো বললাম যে হ্যাঁ, ভালো কথা যে অ্যানিমেল কে বাধ্য করতে পারতেছি। যদিও তাদের জন্য ভালো না। যেটা আমি বলেছি যে what are the distressing condition for animal, but still we are using the animal model in during drug discovery or toxicological study. But there are some limitation. Why? লিমিটেশনটা হলো যেমন এর আগে আমি বলেছিলাম যে এই ইঁদুরের মধ্যে ৯০% মিল আছে, শিম্পাঞ্জির সাথে ৯৮ ভাগ মিল আছে। তার মানে এই না যে শিম্পাঞ্জি নিয়ে আমরা অনেক গবেষণা করতে পারবো। বাট কারণ তারা খুব সেনসিটিভ। দেখা গেছে যে গবেষণায় যে যত ড্রাগ গুলো আবিষ্কার হোক না কেন তার ৯০ ভাগ ক্ষেত্রেই এই হিউম্যান ট্রায়াল এ গিয়ে ফেল করে। তার মানে যদি আমি ১০০ টা আ আ ড্রাগ নিয়ে ড্রাগ নিয়ে না মানে কি বলা যেতে পারে যে আ ১০০ টা ট্রায়াল হলো। হ্যাঁ? ১০০ টা অ্যানিমেল ট্রায়াল হলো। দেখা গেছে ৯০ টা অ্যানিমেল ট্রায়ালেই যেটা আর সফলতা দেখতে পারে নাই হিউম্যান বডিতে। এর কারণটা আছে। কারণ আমরা পরে দেখি। আ লিমিটেশন হওয়ার আরো অনেকগুলো কারণ আছে। তো একটা হলো যে জেনেটিক এবং বায়োলজিক্যাল ডিফারেন্স। কেন লিমিটেশন? যে তার আ লিমিটেশন যে হয় আমরা এক্সাম্পল দিচ্ছি। কেন লিমিটেশন হয় এটাও কিন্তু এখানে আলোচনার মধ্যে চলে আসবে। কারণ একেবারে 100% জেনেটিক এবং বায়োলজিক্যাল আমাদের সিমিলারিটি নাই। হ্যাঁ? এবং যদি আমরা ইভোলিউশনারি বায়োলজি দেখি, আ অ্যানিমেল গুলো কিন্তু বিভিন্ন পরিবেশে
ইভোলিউশন এর মাধ্যমে সারভাইভ করেছে এবং তাদের শরীরে নানা ধরনের পরিবর্তন এসেছে, যেটা মানুষের সাথে তাদের একটা সামান্য পার্থক্য আছে। এবং আরেকটা হলো যে ডিজিজ ইন্ডাকশন ইস্যুটাও একটা লিমিটেশন। কিরকম? আমরা কিন্তু অ্যানিমেলকে জোর করে ধরে একটা মানে তার একটা অসুখ বানিয়ে দিচ্ছি। কিন্তু বাস্তবে তো অসুখটা এভাবে হয় না। হ্যাঁ, যেমন অ্যানিমেলকে নিয়ে আ অ্যানিমেলের শরীরে আমি জোর করে আ ফ্যাটি খাবার খাইয়ে অ্যা এবং কিছুদিনের মধ্যে আ তার ফ্যাটি লিভার ডিজিজ অথবা তার শরীরে কোলেস্টেরল লেভেলের তারতম্য আমরা তৈরি করতেছি। বাট ন্যাচারালি কি এভাবে হয়? হয় না। এজন্য একটু পার্থক্য আছে। আরো আছে। আরেকটা হলো যে অনেক সময় ডিজিজ ইন্ডাকশন টা আমরা জোর করে করতেছি। যেমন এবং মানসিক স্ট্রেসও কিন্তু থাকে। অ্যা যেমন আ যদি কোনো অ্যানিমালকে যদি একটা খাঁচার ভিতরে বন্দি করা হয়, তার মানসিক বিহেভ কিন্তু স্বাভাবিক হবে না। যদি খাঁচার বাইরে রাখি তাহলে একরকম হবে না। এই যে ডিফারেন্স, তার মেন্টাল স্যাটিসফ্যাকশন লেভেলটাও কিন্তু ইট হ্যাজ অ্যান ইফেক্ট অন দ্য ডিজিজ ইন্ডাকশন প্রসেস। কাজে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ডিজিজ মডেলিং ইস্যু, সেটা হলো যে অনেক সময় কিছু মডেল কিন্তু মানুষের সাথে মিলবে না। এগুলো আমাদের একটু আ জানতে হবে। এটা একটা লিমিটেশন। যেমন কিছু ভাইরাস আছে, কিছু অ্যানিমাল সহজেই সারভাইভ করতে পারে কিছু ভাইরাসে। কিন্তু সেগুলো মানুষ সারভাইভ করতে পারে না। এ এ এ কাজেই এটা একটা পার্থক্য। আবার কিছু ভাইরাস অ্যানিমাল যেগুলো মানুষের জন্য কিছু না, কিন্তু সেটা আবার অন্য কোনো অ্যানিমালে প্রবলেম করতেছে। কাজেই there is a issue এবং এগুলো প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ইন্টার স্পেসিস ডিফারেন্স, যেটা এতক্ষণ বললাম সেটা ইন্টার স্পেসিস এর সাথে মিলে যাবে। যে দেখা যাচ্ছে যে স্পেসিস টু স্পেসিস there are some differences. Poor predictability, কারণ এর আগে আমি বলেছিলাম যে ৯০ ভাগ ক্ষেত্রেই অ্যানিমেলে যাচ্ছে না। তাহলে আমরা কিন্তু প্রেডিকশন করেছিলাম। কি প্রেডিকশন করেছিলাম? যে অ্যানিমাল মডেল ব্যবহার করেছি। খুব ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে। অতএব আমরা আ ভালো একটা পেয়ে যাবো। কি বলা যায়? যে রেজাল্টটা হয়তো বেশ ভালো পাওয়া যাবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আমাদের ওই প্রেডিকশনটা মিলতেছে না। তবুও অ্যানিমেল রিপ্লেস করতে পারবে না। অ্যানিমেল স্টাডি লাগবেই। আমরা আরেকটু দেখি ভেরিয়েবিলিটি ইন ড্রাগ মেটাবলিজম, এটাও একটা লিমিটেশন। দেখা গেছে যে অনেক অ্যানিমাল আছে, অনেক টক্সিক কম্পাউন্ড খুব সহজেই তারা কনজিউম করতে পারে এবং তারা সারভাইভ করতে পারে। কিন্তু আমরা পারি না। তার কারণটা হলো, অন্যতম কারণ হলো মেটাবলিজম। যে তাদের মেটাবলিক একটা প্রবলেম থাকে। প্রবলেম না ঠিক, মানে মেটাবলিক যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলোর মধ্যে পলিমরফিজম, ভেরিয়েশনস, আ যেমন আমাদের সাইটোক্রোম P450, এই এনজাইমটা মিক্সড ফাংশন অক্সিডেজ এর কিন্তু নানা ধরনের ভেরিয়েশন আছে। এবং এই ভেরিয়েশন মানুষে একরকম, অন্যান্য প্রাণীর মধ্যেও আরেক রকম। এই পার্থক্যগুলো আগে থেকে জানতে হবে, না হলে ভুল প্রেডিকশন হবে। তারপর ল্যাক অফ রিলিভেন্ট টার্গেট ইন নন ম্যামালিয়ান মডেল। তোমরা হয়তো ভাবছো, স্যার নন ম্যামালিয়ান মডেল ব্যবহার করব কেন? আ যেমন ফ্রুট ফ্লাই, হ্যাঁ? ড্রসোফিলা মেলানোগাস্টা, এটা হলো সায়েন্টিফিক নেম। ফ্রুট ফ্লাই মানে ফলের মাছি। আমরা হয়তো অনেকেই জানি না, ফলের মাছি নিয়ে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয়। যত জেনেটিক গবেষণা ফলের মাছি নিয়েই ১ম এ করা হয়। এবং আ থমাস হান্ট এই মাছি নিয়ে সর্বপ্রথম নোবেল প্রাইজ পান হলো সেই ১৯১০ সালে। এগুলো হয়তো তোমাদের মনে রাখার কথাও না, দরকারও নাই। কিন্তু আমি যেহেতু ওই একটু হিস্ট্রিও পড়ি, এজন্য আমি জানি। কারণ এই জিন বা ক্রোমোজোম যে আসলে আমাদের ট্রেট মেইনটেইন করে, আমাদের বৈশিষ্ট্য মেইনটেইন করে, এটা সর্বপ্রথম আবিষ্কার করেন হলো থমাস হান্ট। এবং উনি মাছি নিয়ে প্রচুর কাজ করতে অভ্যস্ত, মানে মানে অনেকে পাগল বলত তাকে। তো ৩-৪ বছর পরে উনি দেখেন যে ওই মানে ফ্রুট ফ্লাই যেটা লাল চোখের মাছির মধ্যে উনি সাদা চোখের মাছি পেয়ে যান। এবং এই যে লাল চোখ এবং সাদা চোখ তাদের মধ্যে ব্রিডিং করে আবার দেখেন যে 1st জেনারেশন এ সবারই লাল চোখ। আবার 2nd জেনারেশন এ গিয়ে দেখেন যে উনি আবারও 25% সাদা চোখ পেয়ে গেছেন। যেটা ওই তোমার ওই যে মেন্ডেল তারও ৫০ বছর আগে বলেছিল। মানে ওই আবিষ্কারের ৫০ বছর আগেও বলেছিল। কিন্তু মেন্ডেলের কথা কেউ বিশ্বাস করে নাই। এই ১ম উনি দেখাতে পারেন যে জিন ক্যান লোকেটেড অন দি ক্রোমোজোম। তো যাই হোক, ওই ইতিহাসবাদ
কিন্তু ফ্রুট ফ্লাই নিয়ে অনেক গবেষণা হয় এবং এর ক্রোমোজোম সংখ্যাও কম এবং ক্রোমোজোমগুলোকে ম্যানিপুলেশন করে জেনেটিক ডিসঅর্ডার গুলো খুব সহজেই স্টাডি করা যায়। খুব সহজে আমি যত সহজে বললাম ব্যাপারটা অত সহজ না। কিন্তু অন্যান্য অ্যানিমেলের তুলনায় ফ্রুট ফ্লাইটা বেশি ব্যবহৃত হয়। তো এখন কিন্তু দেখা গেছে যে এদের ইমিউনিও সিস্টেমটা আবার আমাদের সাথে মিলে না। যার কারণে টিউমার মেটাস্টেসিস গবেষণা যদি আমরা ফ্রুট ফ্লাই বা নন ম্যামাল মডেলে করি, সেটা কিন্তু মানুষের সাথে মিলবে না। কাজেই এটা কিন্তু বুঝতে হবে যে ল্যাক অফ রিলেভেন্ট টার্গেট এটা ঠিক আছে কিনা। আরেকটা লিমিটেশন হলো আনরিয়ালিস্টিক কন্ডিশন, যেটা আমি এর আগে বলেছিলাম যে যত মডেলই তৈরি করি না কেন, ইঁদুর কিন্তু একটা ভালো এনভায়রনমেন্ট পায় না। হয়তো তার আমি এসি রুমে রাখতেছি, তার টেম্পারেচার কন্ট্রোলে রাখতেছি। বাট দ্যাট ইস নট হিজ দ্যাট ইস নট দেয়ার নেটিভ এনভায়রনমেন্ট। কাজেই ওই এনভায়রনমেন্ট এটা আনরিয়ালিস্টিক কন্ডিশন। হতে পারে যে তাকে আমি আম ঠিকমতো পানি দিচ্ছি, ঠিকমতো খাবার দিচ্ছি। কিন্তু সে বাস্তবে নেচারে কি সে এভাবে খাবারটা পায়? পায় না। এইটার কারণে কিন্তু তার একটা পরিবর্তন হতে পারে। যেমন আমরা যে বিড়াল পালি বাসায়। বিড়ালগুলো কিন্তু তাদের স্বভাবের পরিবর্তন চলে আসে। তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন চলে আসে। আমরা যে ওয়াইল্ড ক্যাট এর সাথে কম্পেয়ার করে দেখা যায় যে সামান্য বাসি খাবার বাসায় বিড়ালে খাচ্ছে না। তার অনেক ভাব হয়ে যায়। সে মনে করে ধনী হয়ে গেছি বা রুচি চেঞ্জ আসে। কিন্তু একটা ওয়াইল্ড ক্যাট কিন্তু সে সারাদিন খুঁজে খাবার পাচ্ছে না এবং তার অ্যাপেটাইট আর বাসার বিড়ালের অ্যাপেটাইট কিন্তু একরকম হবে না। কাজেই এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, মানে রিয়ালিস্টিক কিনা। পুওর ট্রান্সলেশনাল সাকসেস এটা হিস্ট্রি বলছে, যেমন থ্যালিডোমাইড। দেখা গেছে যে অ্যানিমাল মডেলে কিন্তু থ্যালিডোমাইড অনেক নিরাপদ ড্রাগ ছিল এবং টেরাটোজেনিক ইফেক্ট ও কোনো দেয় নাই। কিন্তু যখন তাহলে বেশ ভালো ড্রাগ মানুষ ব্যবহার করেছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু ভয়ানক ঘটনা ঘটেছিল। এই যে ফোকোমেলিয়া অর্থাৎ ছোট, ছোট হাত পা যে হয়ে গেছিল, থ্যালিডোমাইড ট্র্যাজেডি হয়েছিল। কেন? এটা হলো যে আমরা ওই স্টাডিটাকে যেভাবে ট্রান্সলেশন করেছিলাম, আমরা যেটা ভেবেছিলাম সবসময় এটা একরকম হয় না। অনেক সময় মিসলিডিং রেজাল্টও দেয়। দেখা যাচ্ছে অ্যানিমাল মডেলে একটা ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। মেথোডোলজিক্যাল ফ্ল আছে। সেটা হলো যে অনেক সময় যেটা হয় যে স্যাম্পল সাইজ নিয়ে আ একটা ভুল তথ্য থাকতে পারে। ধরো আমরা ৩ টা অ্যানিমাল নিলাম। ৩ টা অ্যানিমালের ৩ টা ডাটা নিলাম। তো একটা কোন কারণে একটা অ্যাবনরমাল ডাটা শো করতেই পারে। তাহলে আমরা যখন মিন ভ্যালু বের করব, সেটা কিন্তু একরকম হবে না। এটা আমরা যারা গবেষণা করি আমরা জানি। এজন্য আমরা স্যাম্পল সাইজ একটু বাড়ানোর চেষ্টা করি। অ্যা সেটা অ্যানিমেলের ক্ষেত্রে আবার নিয়ম আছে। চাইলে আমি অনেকগুলো বাড়াতে পারব না। অ্যা অ্যানিমেল ওয়েলফেয়ার রাইট বা অ্যানিমেল ওয়েলফেয়ার ল আছে। ওই লটাকে মানতে হবে। তো ওখানে কিছু নিয়ম আছে যে আমি ঠিক কিরকম সংখ্যা বাড়াতে পারবো। সেটা আমি এর পরে বলব। এই চ্যাপ্টারে আছে, আমরা আলোচনা করব। কাজেই মেথোডোলজিক্যাল ফ্ল আছে, পাবলিকেশন বায়াস আছে। দেখা যায় যে অনেক জায়গায় অনেক পেপার হয়ে যাচ্ছে। তারা বলছে যে হ্যাঁ, অ্যানিমাল মডেলে আমরা দেখেছি এটা খুব ভালো পেইন কমায়। যেমন আমাদের ফার্মেসির গত 60 ইয়ার্স অর 70 ইয়ার্স এডুকেশন এ আমি দেখতে পাই যে এই প্লান্ট এক্সট্রাক্ট নিয়ে আমরা কাজ করি। অবশ্যই ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, আমি না করব না। অনেক ড্রাগ এখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু এখানে অনেক ভেজাল গবেষণাও আছে। দেখা গেছে যে আমাদের স্টুডেন্টদের আমি দেখি যে অ্যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা মোটামুটি পাওয়াই যায়। তো এত যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাওয়া যায়, তাহলে কত হাজার, হাজার পেইন কিলার আবিষ্কার হওয়ার কথা। কিন্তু হচ্ছে না। কাজেই এখানে পাবলিকেশন বায়াস আছে। তারপরে ফোকাস অন স্পেসিফিক পাথওয়ে। অনেক সময় হয় কি যে আমরা আ উম আ আমরা একটা যেহেতু কমপ্লেক্স, মানে অ্যানিমাল মডেলও কমপ্লেক্স। হ্যাঁ? আমরা অনেক সময় কোন একটা কোন একটা পয়েন্ট আমরা মিস করতে পারি। হ্যাঁ? কাজে এটা একটা ফ্যাক্টর যে হয়তো আমরা এমন কিছু বিষয় নিয়ে কাজ করতেছি, আমি জানিই না এখানে কনফাউন্ডিং একটা ফ্যাক্টর এসে বসে আছে। কাজে এক্ষেত্রে আমাদের পাথওয়েটা স্পেসিফিক হইতে হবে। আ লিমিটেশন হলো কস্ট এবং টাইম। এটাও ঠিক যে অনেক অ্যানিমেল খুব এক্সপেনসিভ। যদি আমরা হিউম্যান ট্রায়াল এর কথা সাথে কম্পেয়ার করি, তাহলে কোন মোটেই এক্সপেনসিভ না। হ্যাঁ? কাজেই এটা সত্য যে আ এ এটা অনেক ক্ষেত্রে এক্সপেনসিভ। যেমন নকআউট মাইস অনেক দাম। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু নকআউট মাইস আমরা বলতে গেলে এখনো কাজ করতে পারি নাই। হ্যাঁ? কারণ নকআউট করতে গেলে যে CRISPR-Cas পদ্ধতিতে একেবারে জার্ম সেল লাইনের মধ্যে মি মিউটেশন করে
জিনটাকে কেটে নতুন জিন ইনসার্ট করে দেন সেইখান থেকে জার্মিনেশন করতে হবে, সেখান থেকে জাইগোট ফর্ম করতে হবে। এটা তাহলে যে অফস্প্রিং গুলো হবে, যে বাচ্চাগুলো তৈরি হবে, তাদের মধ্যে একটা জেনেটিক একটা জিন অনুপস্থিত থাকবে। কাজে ওটা ওটা করা কিন্তু অনেক এক্সপেন্সিভ। পুরো প্রসেসটা অনেক সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ। আমি যতটুকু জানি এখন পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নকআউট অ্যানিমেল নিয়ে কাজ করা হচ্ছে না। বাট আমি যখন গ্লাসগোতে ছিলাম তখন আমি দেখেছি যে নকআউট সেল লাইনও আছে এবং নকআউট অসংখ্য অ্যানিমেল আছে, বাট ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, তারপর হলো মোরাল ইনকনসিস্টেন্সি। এখন হচ্ছে কি, বর্তমানে কিন্তু সবাই খুব সচেতন এবং আহ, তোমার যেটা হলো যে অ্যানিমেলের জীবনেরও যে একটা ভ্যালু আছে, তাদেরও জীবনের সার্থকতা আছে। আমরা হয়তো বলছি যে মানুষ আমরা হলো সবচেয়ে সেরা, কিন্তু আমরা যে সেরা সেটা কে বলতেছে? অন্য কোনো অ্যানিমেল কিন্তু এখনো বলে নাই, কারণ তারা কি বলে তাদের ভাষা আমরা জানি না। আমরা নিজেরা নিজেদেরকে সেরা বলছি, কিন্তু অ্যানিমেলেরও একটা তার লাইফের ভ্যালু আছে। তো সেটা একটা একটা মোরাল ব্যাপার আছে, যেটা আমাদের একটা লিমিটেশন। তা আমি এতক্ষণ যে আলোচনা করলাম এখানে কিন্তু হোয়াই লিমিটেশন এই শব্দগুলো আমরা খুঁজে পাবো যদি একটু ভালো করে পড়ি, যে কেন এই লিমিটেশন গুলো আছে। অলরেডি আমি আলোচনা করেছি, কিন্তু তবু আরেকটু ইন ডেপথে যদি যাই, যে আসলে কি ঘটনা। আমরা তো অ্যানিমেল নিয়ে মানে অ্যানিমেলকে আমরা বলছি দিস ইজ দ্য বেস্ট মেথড, দিস ইজ দ্য বেস্ট মডেল, দেন ওয়াই দেয়ার মাইট বি সাম লিমিটেশন। তো এখানে আমি 4টা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলাপ করবো। একটা হলো যে, একটা পয়েন্ট হলো যে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ টার্গেট। অনেক সময় লিমিটেশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে, কিন্তু তবুও তো লিমিটেশন আছে। কিন্তু সেটা কেন? তার কারণ হলো অনেক সময় দেখা যায় কি যে আমি যে থেরাপিউটিক টার্গেট করতেছি সেটা অনেক সময় আমি ভুল কোনো টার্গেটকে করতেছি। অনেক সময় ল্যাকিং থাকে, বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে। যে ভ্যাকসিন কিন্তু, ভ্যাকসিনটা কি আমাদের আগে বুঝতে হবে। ভ্যাকসিন হলো এক ধরনের অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন কেমন অ্যান্টিজেন? যে এটা হয়তো আমরা যদি পেছনের দিকে যাই, সংজ্ঞা যদি বলি, তাহলে দেখবো যে ভ্যাকসিন হলো, যদি ব্যাকটেরিয়া থেকে হয় তাহলে অ্যাটেনুয়েটেড অথবা কিল কোনো ব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়াল কোনো টক্সিন, যেগুলো ইমিউনোজেনিসিটি তৈরি করবে কোথায়? মানুষের শরীরে। আমরা যখন আমাদের শরীরে ভ্যাকসিন গুলো দিই আমাদের কিন্তু হালকা একটু জ্বর আসে, তার কারণ হলো ইমিউনোজেনিক রিয়াকশন হয়। এবং কি হয় তাতে, আমাদের প্লাজমা সেলগুলো ওগুলোকে মনে রাখে এবং তারা অ্যান্টিবডি তৈরি করে। এবং এই অ্যান্টিবডি ভবিষ্যতে অন্য কোনো প্যাথোজেন, বা এই প্যাথোজেন যদি আসে, অন্য প্যাথোজেন না, মানে এই ধরনের প্যাথোজেন যদি আক্রমণ করে, তাহলে আমার শরীরে প্রতিরক্ষা ব্যবস্থায় যে অ্যান্টিবডিটা তৈরি ছিল, ইট ক্যান ফাইট উইথ দ্য ইনভেডিং অর্গানিজম। দিস ইজ দ্য মেকানিজম। তো সেই ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় হয় কি যে অনেক অ্যানিমেলের মধ্যে যে টার্গেটটা, এটা এপিটপ বলা হয়, যে অ্যান্টিজেনটা হয়তো আমার শরীরে কে টার্গেট করবে, অ্যান্টিবডি বানাবে, সেটা এক এক অ্যানিমেলে এক এক রকম হতে পারে, অর্থাৎ অ্যাবসেন্টও থাকতে পারে। দেখা যায় এমন একটা আমরা অ্যানিমেল ব্যবহার করছি যেখানে এই ধরনের এপিটপ নাই। কাজে এটা সতর্কতার সাথে থাকতে হবে। একটা হলো যে তোমার সেক্স স্পেসিফিক কিছু ড্রাগ আছে। তোমরা যদি দেখো যে সেক্স স্পেসিফিক, এখানে দুটো ছবি ব্যবহার করছি সহজে বোঝানোর জন্য। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। মেল র্যাটের মধ্যে গবেষণা করে, ড্রাগ মেটাবলিজমের গবেষণা করে দেখা গেছে যে ওই ড্রাগ অন্য আমাদের শরীরে, মানে মানুষের মধ্যে যদি ওই ড্রাগটা আমরা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে ড্রাগ মেটাবলিজমটা অনেক পার্থক্য। হ্যাঁ, সেক্স ডিফারেন্সের কারণে। অর্থাৎ আমরা হয়তো মেল র্যাটের মধ্যে যে গবেষণাটা করলাম, ওই গবেষণা দেখে কিন্তু ইন্টারপ্রেট করা যাবে না যে মানুষের ক্ষেত্রেও ওই ঘটনা ঘটবে। মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে উল্টা, ফিমেলদের মধ্যেই সিওআইপি ভিন্ন একটা এনজাইমের মাধ্যমে আহ, আহ, মানে ম্যাক্সিমাম ড্রাগ গুলো মেটাবলিজম হচ্ছে। কাজে কোনো কারণে যদি অ্যানিমেল মডেলের কোনো একটা মেকানিজম নিয়ে কাজ করে যদি আমরা ইন্টারপ্রেট করে ফেলি যে হ্যাঁ মানুষের অর্থাৎ মেন মেন এন্ড উইমেন, তাহলে মেনদের মধ্যেই হয়তো বোধহয় একই রকম মেটাবলিজম হবে, কিন্তু তা হচ্ছে না। অর্থাৎ ডিফারেন্স আছে। এখানে আরো ডিফারেন্স থাকতে পারে, যেমন হরমোনাল ব্যাপার আছে। ফিমেল আর মেলের মধ্যে নানা ধরনের
পার্থক্য অবশ্যই আছে। তাদের হরমোন থেকে শুরু করে মানসিক, শারীরিক গঠনের মধ্যে তারতম্য আছে। আরো আছে যে অনেক সময় irrelevant টার্গেট। অর্থাৎ যে টার্গেটটা আমরা মনে করেছিলাম এটা কিন্তু ২ ক্ষেত্রে হতে পারে ভাইস ভার্সা। যে দেখা গেছে যে মানুষের শরীরে যে টার্গেটটা নিয়ে আমি কাজ করতেছি সেটা হিউম্যান ওই অ্যানিমাল মডেলের টার্গেটের মধ্যে ওই নাও থাকতে পারে। অথবা উল্টাটাও হতে পারে যে আমি হয়তো মেল র‍্যাটের মধ্যে কোন একটা কম্পাউন্ড নিয়ে আমি কাজ করতেছি। ধরো টক্সিসিটির কথা যদি বলি এখানে যে উদাহরণটা দিচ্ছি। অ্যাডাল্ট মেল র‍্যাটের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালের এক্সপোজার করে দেখা গেল যে তাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তো কিডনি মানে সব কেমিক্যাল না, আমরা ধরো কোন একটা স্পেসিফিক কেমিক্যাল। তো নিউরোপ্যাথি হচ্ছে, টিউমারও হচ্ছে র‍্যাটের মধ্যে। কিন্তু পরে দেখা গেল যে আসলে ওই কম্পাউন্ডটা আ হিউম্যানের বডিতে ওইটা তৈরি হয় না। তার মানে কি হলো? তার মানে হলো যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আলফা 2 মিওগ্লোবিউলিন এটা এক ধরনের প্রোটিন যেটা একটা অ্যাডাল্ট মেল র‍্যাট বানায় এবং ওটা হলো বেশ কিছু কেমিক্যাল কম্পাউন্ড ওইটার সাথে বাইন্ড করার কারণে এই র‍্যাটের নেফ্রন নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু হিউম্যানের মধ্যে এই আলফা 2 গ্লোবুলিন নাই। এই ২ টা গবেষণার মাধ্যমে দেখা গেছে। ঠিক আছে? কাজেই ইন্টারপ্রিটেশন কিন্তু সবসময় একরকম হবে না। আরেকটা হলো ডিফারেন্স ইন মেটাবলিক রেট আম যেমন অলরেডি আমি এর আগে বলেও ফেলেছি যে মেল এবং মেল র‍্যাট এবং ফিমেল হিউম্যান তাদের মধ্যে কিন্তু এনজাইমের বেশ পার্থক্য আছে। কিন্তু মেটাবলিক ফেট এরও আরো বেশ কিছু এক্সাম্পল আছে। যেমন পেনিসিলিন কিন্তু গিনি পিগ সহ্য করতে পারে না। গিনি পিগ ফ্যাটাল, হ্যাঁ? এখন গিনি পিগের জন্য। গিনি পিগের মধ্যে পেনিসিলিন যদি রিঅ্যাকশন দেখে আমরা ভয়ংকর ভয় পেয়ে যাই তাহলে কিন্তু মানুষের মধ্যে পেনিসিলিন ব্যবহার করা যেত না। তাহলে এটা একরকম হবে না। কেন? কারণ এখানে মেটাবলিক একটা ডিফারেন্স আছে। কারণটা কি? কারণটা হলো আরেকটা কারণ হলো যে আরেকটা উদাহরণ দেই। অ্যান্টি ইস্ট্রোজেন যেমন ট্যামক্সিফেন। ট্যামক্সিফেনের নাম আমরা অনেকে জানি। যে এগুলোকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তো এগুলো আম তোমার লিভারের জন্য কিন্তু এগুলো কার্সিনোজেন, জেনোটক্সিক। কিন্তু আ এটা দেখা গেছে যে র‍্যাটের মধ্যে, হ্যাঁ? আমাদের ক্ষেত্রে না। মানে র‍্যাটের মধ্যে ট্যামক্সিফেন দিয়ে গবেষণা করে দেখা গেছে যে র‍্যাটের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। অথচ ট্যামক্সিফেন ব্যবহার করলে এটা মাইস এবং হিউম্যান এ হচ্ছে না। এগুলো এক্সাম্পল এর মাধ্যমে বোঝা যাবে যে আসলে মেটাবলিজম এর একটা পার্থক্য আছে। যেমন এটা যদি আমি ব্যাখ্যাটা চাই যে কেন তাহলে মানুষ বা মাইসে হলো না? তার কারণ হলো র‍্যাটের মধ্যে একটা এনজাইম আছে যেটা হলো CYP2D6 একটা জিন। এখন এই জিনের যে পরিবর্তন সেটা মাইস এবং হিউম্যান এর মধ্যে আলাদা। যার কারণে ট্যামক্সিফেন এটা আবার অন্য একটা ড্রাগ আবার উল্টাও ঘটনাও ঘটতে পারে। সেটা হলো যে দেখা গেছে মানুষের লিভারই নষ্ট করতেছে কিন্তু অন্য কোনো প্রাণীর লিভার নষ্ট করতেছে না। এটা কিন্তু ভ্যারি করবে। ভ্যারি করে বলেই কিন্তু রিস্ক। আমাদের অ্যানিমাল মডেল ব্যবহার করতে হবে as well as আরো ইন ডেপথ গবেষণা করে নিশ্চিত হইতে হবে যে এটা মানুষের শরীরে বড় ধরনের ক্ষতি করবে না। ইভেন সাসেপ্টিবিলিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাসেপ্টিবিলিটি মানে কি? সংবেদনশীলতা। অর্থাৎ একই ড্রাগ কেউ আ ব্যবহার করতে পারতেছে, আবার কারো ক্ষেত্রে সেটা অনেক সেনসিটিভ হয়ে যাচ্ছে। তো এটা যেমন আমি উদাহরণ যদি দেই, যেমন ক্যাটের ক্ষেত্রে তাদের কেন হচ্ছে? কারণ ক্যাটের বিড়াল তাদের গ্লুটাথায়ন না না গ্লুকিরোনিক অ্যাসিড তৈরি করার প্রবণতা তাদের কম। তুমি হয়তো ভাবতে পারছো স্যার গ্লুকিরোনিক অ্যাসিড কি? সেটা আমি তোমাদের চ্যাপ্টার 3 তে বলব। গ্লুকিরোনিক অ্যাসিড গ্লুকোজ থেকেই আ গ্লুকিরোনিক অ্যাসিড তৈরি হয় এবং তার সাথে আ